35 হিজরি থেকে 75 হিজরি সাল পর্যন্ত ইসলামের ইতিহাস এমন সব রক্তরাঙা ঘটনায় ভরপুর, যার আলোচনা করতে গিয়ে বিগত কয়েক শতাব্দীতে বহু অশ্রুপাত করা হয়েছে এবং ভবিষ্যতে আফসোস ও অশ্রুপাত ছাড়া তা স্মরণ করা যাবে না। যে তলোয়ার আল্লাহ তাআলার নামে কোষমুক্ত হয়েছিল তা চলতে লাগলো তাদেরই গলায়, যারা আল্লাহ তাআলার নাম নিচ্ছে। মুসলমান যেমন দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে দুনিয়ার দিকে দিকে, তেমনি দ্রুতগতিতে তাদের মধ্যে এ বিপদের প্রসার ঘটল। আশঙ্কা হতে লাগল যেন তেমনই দ্রুত বেগে দুনিয়ার সব দিক থেকে সংকুচিত হয়ে তারা আরব উপদ্বীপে সীমাবদ্ধ হয়ে পড়বে। কুফা ও বসরা তখন নানা রকম ষড়যন্ত্রের কেন্দ্রভূমি হয়ে উঠেছিল। মুসলমান তাদের প্রারম্ভিক ঐতিহ্য ভুলে গিয়ে জিহাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের সামনে স্বার্থপরতা ও লোভ চরিতার্থ করার সংগ্রাম ও ন্যায় অন্যায় নির্বিশেষে যে কোনো ব্যাপারে কলহ সৃষ্টি ব্যতীত আর কোনো চিন্তাই ছিল না। তখনকার পরিস্থিতিতে মুসলমানদের এক কেন্দ্রে ঐক্যবদ্ধ করার জন্য এক লৌহ কঠিন হাতের দরকার ছিল। লোকালয়ের বাগ বাগিচার ভেতর দিয়ে বয়ে চলেছে একটি নদী। পোষা জানোয়ারগুলোকে পানি খাওয়ানোর জন্য লোকালয়ের বাসিন্দারা নদীর কিনারে একটি তালাব খুঁড়ে গেছে। এটি নদীর পানিতে ভরে থাকে। তালাবের আশপাশে দেখা যায় খেজুর গাছের মনোমুগ্ধকর দৃশ্য। লোকালয়ের ছেলেমেয়েরা প্রায় সব সময় এসে খেলা করে এখানে। একদিন আবদুল্লাহ, নাইম ও আজরা মহল্লার ছেলেমেয়েদের সঙ্গে সেখানে খেলতে গেল। আবদুল্লাহ তার সমবয়সী ছেলেদের সাথে গোসল করতে নামল তালাবের মধ্যে। নাইম আর আজরা তালাবের কিনারে দাঁড়িয়ে রইল। সেখান থেকে তারা বড় ছেলেদের সাঁতার কাটা, লম্ফঝম্প ও দাপাদাপি দেখে খুশিতে উচ্ছল হয়ে উঠছে। কোনো ব্যাপারে নাইম তার ভাইয়ের পেছনে পড়ে থাকতে চায় না। সাঁতার কাটতে সে শেখেনি, কিন্তু আবদুল্লাহকে সাঁতার কাটতে দেখে সে নিজেকে সামলে রাখতে পারল না। আজরার দিকে তাকিয়ে সে বলল, এসো আজরা, আমরাও গোসল করব। আজরা জবাব দিল, আমি জান রেগে যাবেন। আবদুল্লাহর উপর তো তিনি রাগ করেন না, আমাদের উপর কেন রাগ করবেন তাহলে? উনি তো বড়, উনি সাঁতরাতে জানেন, তাই আমি রাগ করেন না। আমরা গভীর পানির দিকে যাব না, বরং এসো আমরা চলে যাই। আজরা মাথা নেড়ে পড়ল, ডর লাগছে তোমার? না তো, তবে চলো। নাইম যেমন সব কিছুতে আবদুল্লাহর অনুসরণ করতে চায়, শুধু তাই নয় বরং তাকে ছাড়িয়ে যেতে চায়, তেমনি আজরাও নাইমের সামনে তার দুর্বলতা স্বীকার করতে চায় না। নাইম হাত বাড়িয়ে দিলে আজরা তার হাত ধরে পানিতে ঝাঁপ দিল। কিনারের দিকে পানি খুব গভীর নয়, কিন্তু আস্তে আস্তে তারা এগিয়ে চলল গভীর পানির দিকে। আবদুল্লাহ ছেলেদের সাথে অপর কিনারে খেজুর গাছের একটা গুড়ির উপর থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ছিল। আবদুল্লাহ নজর যখন নাইম ও আজরার উপর পড়ল, তখন পানি তাদের গর্দান বরাবর উঠেছে। তখনও দুজন পরস্পরের হাত ধরে রয়েছে। আবদুল্লাহ ঘাবড়ে গিয়ে চিৎকার জুড়ে দিল, কিন্তু তার আওয়াজ পৌঁছার আগেই আজরা ও নাইম গভীর পানিতে পড়ে হাত পা ছুটতে লাগল। আবদুল্লাহ দ্রুত সাঁতার কেটে তাদের দিকে এগিয়ে এলো। তার আসার আগেই নাইমের পা জমিনের নাগাল পেয়েছে, কিন্তু আজরা তখনও হাবুডুবু খাচ্ছে। আবদুল্লাহ নাইমকে নিরাপদ দেখে এগিয়ে গেল আজরার দিকে। আজরার হাত পা মারছে তখনও। আবদুল্লাহ কাছে এলে সে তার গলা জড়িয়ে ধরে। তার বোঝা বয়ে নিয়ে সাঁতার কাটার সাধ্য আবদুল্লাহ নেই। আজরা তাকে এমন ভীষণভাবে জড়িয়ে ধরেছে যে সে তার বাহু ঠিক মতো নাড়াতে পারছে না। 2-3 বার সে পানিতে ডুবে ডুবে ভেসে উঠল আবার। এরই মধ্যে নাইম কিনারে চলে গেছে। সে আর সব ছেলেদের সাথে মিলে শুরু করল ডাক চিৎকার। তখন এক রাখাল উটকে পানি খাওয়াতে এসেছিল তালাবের দিকে। ছেলেদের ডাক চিৎকারে সে ছুটে এলো এবং কিনারে দাঁড়িয়ে দৃশ্যটি দেখে কাপড় চোপড় নিয়েই পানিতে ঝাঁপিয়ে পড়ল। আজরা ততক্ষণে বেহুঁশ হয়ে আবদুল্লাহকে ছেড়ে দিয়েছে তার বাহুবন্ধন থেকে। সে তখন এক হাতে আজরার চুল ধরে অপর হাত দিয়ে সাঁতার কাটার চেষ্টা করছে। রাখাল দ্রুতগতিতে গিয়ে আজরাকে ধরে উপরে তুলল। আবদুল্লাহ আজরার বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে আস্তে আস্তে কিনারের দিকে সাঁতরে গেল। রাখাল আজরাকে পানি থেকে তুলে নিয়ে দ্রুতগতিতে ছুটে চলল সাবেরার ঘরের দিকে। আবদুল্লাহ তালাব থেকে উঠে এলে নাইম ঝট করে ছুটে গেল অপর কিনারে। সেখান থেকে সে আবদুল্লাহর কাপড়গুলো নিয়ে এলো
আবদুল্লাহ কাপড় পরতে পরতে নাইমের পানে তার ক্ষুব্ধ দৃষ্টি হানল। নাইম আগেই হতভম্ব হয়ে গেছে। ভাইয়ের ক্রোধের উত্তাপ সহ্য করতে না পেরে সে হু হু করে কেঁদে ফেলল। আবদুল্লাহ নাইমকে কাঁদতে দেখেছে খুব কম। নাইমের চোখের পানি তার মনকে মোমের মতো গলিয়ে দেয়। সে বলল, তুমি একটা গাধা হয়ে গেছো, ঘরে চলো। নাইম কান্না জড়ানো কণ্ঠে বলল, আম্মি মারবেন, আমি যাব না। আবদুল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলল, মারবেন না। আবদুল্লাহর সান্ত্বনা ভরা কথা শুনে নাইমের চোখের পানি শুকিয়ে গেল। সে এবার চলল ভাইয়ের পিছু পিছু। রাখাল আজরাকে নিয়ে যখন সাবেরার ঘরে পৌঁছল, তখন সাবেরার পেরেশানের আরও অন্ত নেই। আশপাশের ছেলেমেয়েরাও জমা হয়েছে সেখানে। বহু চেষ্টার পর আজরার হুঁশ ফিরে এলো। সাবেরা রাখালকে লক্ষ্য করে বললেন, এসব নাইমের দুষ্টুমির ফল। আজরাকে ওর সঙ্গে বাইরে পাঠাতে আমি সব সময় ভয় করি। পরশুও একটা ছেলের মাথা ফুটো করে দিয়েছে। আচ্ছা, আজ একবার ঘরে এলেই হয়। রাখাল বলল, এতে নাইমের কোনো কসুর নেই। সে তো কেবল কিনারে দাঁড়িয়ে ডাক চিৎকার দিচ্ছিল। তার আওয়াজ শুনে আমি তালাবের কাছে ছুটে এসে দেখি আপনার বড় ছেলে আজরার চুল ধরে টানছে আর সে হাবুডুবু কাচ্ছে। আবদুল্লাহ! সাবেরা হয়রান হয়ে বলল, সে তো এমন নয় কখনো। রাখাল বলল, আজ তো আমিও তার কর্মকাণ্ড দেখে হয়রান হয়ে গেছি। আমি সময় মতো না পৌঁছলে নিষ্পাপ মেয়েটি ডুবেই মারা যেত। ইতোমধ্যে আবদুল্লাহ ঘরে পৌঁছল। নাইম তার পিছু পিছু মাথা নিচু করে হাঁটছে। আবদুল্লাহ সাবেরার মুখোমুখি হলে নাইম গিয়ে তার পিছনে গা ঢাকা দিয়ে দাঁড়ালো। সাবেরা রাগ গোসার স্বরে বলে উঠলেন, আবদুল্লাহ যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমার ধারণা ছিল বুঝি তোমার কিছুটা বুদ্ধিশুদ্ধি আছে, কিন্তু আজ তুমি নাইমের থেকে 4 পা এগিয়ে গেছ। আজরাকে সঙ্গে নিয়েছিলে ডুবিয়ে মারার জন্য। সারাটা পথ আবদুল্লাহ নাইমকে বাঁচাবার কৌশল চিন্তা করেছে। এই অপ্রত্যাশিত অভ্যর্থনায় সে হয়রান হয়ে গেল। সে বুঝল নাইমের কসুর তার ঘাড়েই চেপে বসেছে। সে পেছন ফিরে তাকালো। ছোট ভাইটির চোখে সে দেখতে পেল এক আকুল আবেদন। তাকে বাঁচাবার একটিমাত্র উপায় আবদুল্লাহর সামনে। যে অপরাধ সে করেনি তাই তাকে মাথা পেতে নিতে হবে ভেবে সে চুপ করে দাঁড়িয়ে রইল। মায়ের ক্ষুব্ধ ভর্ৎসনা সে নীরবে হজম করে গেল। রাতের বেলা আজরার কাশিসহ জ্বর দেখা দিল। সাবেরা শিউরে বসে রয়েছেন। নাইম ও নেহায়েত বিষণ্ণ মুখে তার পাশে বসে আছে। আবদুল্লাহ ভেতরে ঢুকল। চুপি চুপি সে গিয়ে দাঁড়ালো সাবেরার পাশে। সাবেরা তার দিকে লক্ষ্য না করে আজরার মাথা টিপে দিচ্ছিলেন। নাইম হাত দিয়ে আবদুল্লাহকে চলে যেতে ইশারা করল এবং হাত মুঠো করে তাকে বুঝাতে চাইল এক্ষুনি তার চলে যাওয়া উচিত, নইলে ফল ভালো হবে না। আবদুল্লাহ মাথা নেড়ে জবাব দিল সে যাবে না। নাইমকে ইশারা করতে দেখে সাবেরা আবদুল্লাহর দিকে নজর তুললেন। আবদুল্লাহ মায়ের ক্ষুব্ধ দৃষ্টিতে ঘাবড়ে গেল। সে বলল, আজরা কেমন আছে? সাবেরা আগে থেকেই রেগে রয়েছেন। এবার আর সামলাতে পারলেন না। দাঁড়াও বলছি বলে তিনি উঠে আবদুল্লাহর কান ধরে বাইরে নিয়ে গেলেন। আঙ্গিনার একধারে আস্তাবল। সাবেরা আবদুল্লাহকে সেদিকে নিয়ে গিয়ে বললেন, আজরা কেন এখনো মরেনি তাই দেখতে গিয়েছিলে বুঝি? রাতটা এখানেই কাটাও। আবদুল্লাহকে হুকুম দিয়ে সাবেরা গিয়ে আবার আজরার শিয়রে বসলেন। নাইম যখন খেতে বসল তখন ভাইয়ের কথা তার মনে পড়ে গেল। লোকমা তার গলা দিয়ে সরতে চাইল না। ভয়ে ভয়ে সে মাকে জিজ্ঞেস করল, আম্মি ভাইয়া কোথায়? আজ সে আস্তাবলেই থাকবে। আম্মি তাকে খাবার দিয়ে আসবো? না, খবরদার, তার কাছে গেলে। নাইম কয়েকবার লোকমা তুলল, কিন্তু তার হাত মুখের কাছে গিয়ে থেমে গেল। সাবেরা প্রশ্ন করলেন, খাচ্ছ না? খাচ্ছি আম্মা। নাইম জলদি করে একটি লোকমা মুখে দিয়ে জবাব দিল। সাবেরা এশার নামাজের অজু করতে লাগলেন। অজু করে ফিরে এসে নাইমকে তেমনই বসে থাকতে দেখলে বললেন, নাইম তোমার আজ বড্ড দেরি হচ্ছে, এখনও খেলে না? নাইম জবাবে বলল, আমার খাওয়া হয়ে গেছে। প্লেটে তখনও খাবার পড়ে রয়েছে। সাবেরা তা তুলে অপর কামরায় রেখে নাইমকে ঘুমাতে যেতে বললেন। নাইম বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সাবেরা নামাজে দাঁড়ালে সে চুপি চুপি উঠে নিঃশব্দে পাশের কামরা থেকে খাবার তুলে নিয়ে আস্তাবলের দিকে চলল। আবদুল্লাহ একটি ঘোড়ার মুখের উপর হাত বোলাচ্ছিল। দরজা দিয়ে চাঁদের রোশনি এসে পড়ছে তার মুখে। নাইম খাবার তার সামনে রেখে বলল, আম্মি নামাজ পড়ছেন, জলদি খেয়ে নাও। আবদুল্লাহ নাইমের দিকে তাকিয়ে হেসে বলল, নিয়ে যাও, আমি খাবো না। কেন? আমার উপর নারাজ হয়েছ? না,
অশ্রুসজল চোখে বলল নাইম, না নাইম, এটা আম্মিজানের হুকুম, তুমি যাও। আমিও যাব না, আমিও থাকবো এখানেই। যাও নাইম, আম্মিজান তোমায় মারবেন। নাইম আবদুল্লাহকে জড়িয়ে ধরে বলল, না, আমি যাব না। নাইমের পীড়াপিড়িতে আবদুল্লাহ চুপ করে গেল। এদিকে সাবেরার নামাজ শেষ হলো। মাতৃস্নেহেও তিনি আর চেপে রাখতে পারছেন না। ওহ, কি জালিম আমি! নামাজ শেষ করে তিনি আস্তাবলের দিকে গেলেন। নাইম মাকে আসতে দেখে পালালো না, বরং ছুটে গিয়ে তার পা জড়িয়ে ধরে বলল, আম্মি, ভাইয়ার কোনো কসুর নেই। আমি আজরাকে গভীর পানিতে নিয়ে গিয়েছিলাম। ভাইয়া তো শুধু তাকে বাঁচাবার চেষ্টাই করেছে। সাবেরা খানিকক্ষণ পেরেশান হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, আমারও সে খেয়ালই ছিল। আবদুল্লাহ, এদিকে এসো। আবদুল্লাহ উঠে এলে সাবেরা আদর করে কপালে হাত বোলালেন। তারপর তার মাথাটা চেপে ধরলেন বুকের সাথে। আবদুল্লাহ বলল, নাইমকে আপনি মাফ করে দিন আম্মি। সাবেরা নাইমের দিকে তাকিয়ে বললেন, বেটা, কেন তুমি আগে দোষ স্বীকার করলে না? নাইম জবাব দিল, আমি কি জানতাম ভাইয়াকে আপনি সাজা দেবেন? আচ্ছা, তুমি খাবার তুলে নাও। নাইম খাবার তুলে নিল। তারপর তিনজন গিয়ে প্রবেশ করলেন বড় কামরায়। তখনও কারোই কিছুই খাওয়া হয়নি। ফলে তিনজন আবার একই জায়গায় খেতে বসলেন। ছেলেমেয়েদের শিক্ষা দীক্ষায় ছিল সাবেরার জিন্দেগির সকল আকর্ষণের কেন্দ্র। স্বামীর মৃত্যুর পর নারী জীবনে যে নিঃসঙ্গতা অনুভূত হয়, তা সত্ত্বেও তার জীর্ণ গৃহখানি একটি আড়ম্বরপূর্ণ শহরের চাইতে কম ছিল না। রাতের বেলা তিনি যখন এশার নামাজ শেষ করে অবকাশ পেতেন, আবদুল্লাহ, আজরা আর নাইম তখন তার কাছে বসে গল্প শোনার দাবি জানাত। সাবেরা তাদেরকে কুফুর ও ইসলামের গোড়ার দিকের যুদ্ধের কাহিনী শোনাতেন, আর শোনাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির কিস্সা। ছেলেমেয়েদের নির্দেশ জীবন বয়ে চলেছে সাবলীল গতিতে। সাবেরার শিক্ষার গুণে তাদের অন্তরে সিপাহী সুলভ গুণের বিকাশ ঘটছে দিনের পর দিন। আবদুল্লাহ বয়সে যেমন বড়, নাইম ও আজরার তুলনায় তেমনই সে প্রশান্ত। 13 বছর বয়সে সে কোরআন মাজিদ এবং আরও কতগুলো ছোটখাটো কিতাব পড়ে শেষ করেছে। নাইম যেমন বয়সে ছোট, তেমনি খেলাধুলায় তার উৎসাহ বেশি। তাই পড়াশোনায় সে আবদুল্লাহর পেছনে রয়েছে। তার চঞ্চল স্বভাব ও দুরন্তপনা তামাম লোকালয়ে মশহুর। সে যেমন উঁচু গাছে চড়তে পারে, তেমনি যত দুর্দান্ত ঘোড়ায় হোক, সেটির পিঠে সে সাওয়ার হয়ে যায় অনায়াসে। ঘোড়ার নাঙ্গা পিঠে চড়তে গিয়ে কতবার সে পড়ে গিয়ে চোট পেয়েছে। প্রত্যেকবার সে উঠে এসেছে হাসি মুখে, আর আগের চেয়েও বেশি সাহস নিয়ে মোকাবেলা করেছে বিপদে। 11 বছরে পা দিতে তামাম লোকালয়ে তার ঘোড়সাওয়ারি ও তীরন্দাজির আলোচনা শোনা যায়। একদিন আবদুল্লাহ সাবেরার সামনে বসে সবক শোনাচ্ছে। নাইম তখন তীর ধনুক হাতে নিয়ে বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। সাবেরা আওয়াজ দিলেন, নাইম, এদিকে এসো। আজ তুমি সবক শেখনি কেন? যাই আম্মি। সাবেরা আবার আবদুল্লার দিকে মনোযোগ দিলেন। আচমক একটা কাক উড়ে এলো সেদিকে। নাইম তীরের নিশানা করল তক্ষণি। কাকটি হুমড়ি খেয়ে এসে পড়ল সাবেরার কাছে। সাবেরা ঘাবড়ে গিয়ে উপর দিকে তাকালেন। নাইম ধনুক হাতে বিজয় গর্বে হাসছে। সাবেরা মুখের হাসি চাপা দিয়ে বললেন, বহুত নালায়েক হয়েছ তুমি। আম্মি, ভাইয়া আজ বলছিল আমি নাকি উড়ে যাওয়া পাখির উপর নিশানা করতে পারি না। ভারী তো বাহাদুর হয়েছ, এবার এসে সবক শোনাও। 14 বছর বয়সে আবদুল্লাহ দিনী এলম ও যুদ্ধবিদ্যা শেখার উদ্দেশ্যে বসরার এক মক্তবে দাখিল হবার জন্য বিদায় নিয়ে গেল। আজরার দুনিয়ার অর্ধেকটা খুশি আর মায়ের মহাব্বত ভরা অন্তরের একটা টুকরা সে নিয়ে গেল সঙ্গে করে। আবদুল্লাহ আর নাইম দুজনের উপরই ছিল আজরার অন্তহীন মহাব্বত, কিন্তু দুজনের মধ্যে কার উপর তার আকর্ষণ বেশি? তার নিষ্পাপ অন্তরের উপর কে বেশি দাগ কেটেছে? তার চোখ কাকে বারবার দেখার জন্য অধীর পেরেশান থাকে, আর কার আওয়াজ কানের কাছে গুঞ্জন করে যায় সঙ্গীত সুরের মতো? প্রকাশ্যে আজরা নিজেও এ প্রশ্নের কোনো ফায়সালা করতে পারেনি। তার কাছে আবদুল্লাহ ও নাইম একই দেহের দুটি ভিন্ন নাম। তার কাছে নাইমকে বাদ দিয়ে আবদুল্লাহ, আবদুল্লাহকে বাদ দিয়ে নাইমের কল্পনায় অসম্ভব। সে কখনো তার অন্তরে এদের দুজনকে তুলনা করে দেখার চেষ্টা করেনি। দুজনাই যখন তার কাছে ছিল, তখন তাদের নিয়ে গভীরভাবে চিন্তা করার প্রয়োজনই হয়নি কখনো। দুজনের কেউ যখন হেসেছে, তখন সে তাতে শরিক হয়েছে। তারা গম্ভীর হলে
সেও গম্ভীর হয়ে গেছে। আবদুল্লাহ বসরার হলে যাবার পর এসব প্রশ্ন নিয়ে তার চিন্তা করার মওকা মিলল। সে জানত কিছুকাল পর নাইমও সেখানে চলে যাবে, কিন্তু নাইমের বিচ্ছেদের চিন্তা তার কাছে আবদুল্লাহর বিচ্ছেদের চাইতে আরও অসহনীয় মনে হতে লাগলো। আবদুল্লাহ বয়সে বড়, তার প্রশান্ত গাম্ভীর্য আজরার অন্তরে মহব্বত ভালোবাসার সাথে শ্রদ্ধার সঞ্চারও করেছিল। নাইমের মতো সেও তাকে ভাইয়া বলে ডাকত এবং তাকে বড় মনে করে তার কাছ থেকে দূরে দূরে থাকত, অবাধে মিশতে পারত না। নাইমের প্রতিও তার শ্রদ্ধার কমতি ছিল না, কিন্তু তার সাথে অবাধ চলাফেরায় তাদের মধ্যে লজ্জার বাঁধন ছিল না। তার দুনিয়ায় আবদুল্লাহ ছিল সূর্যের মতো, মুগ্ধকর দীপ্তি সত্ত্বেও যেন তার দিকে চোখ তুলে তাকানো যায় না। তার কাছে যেতে যেন মন ঘাবড়ে যায়, কিন্তু নাইমের প্রত্যেক কথা যেন বেরিয়ে আসে তার নিজেরই মুখ থেকে। আবদুল্লাহ চলে যাবার পর নাইমের চালচলনে এক অদ্ভুত পরিবর্তন এলো। আবদুল্লাহর বিচ্ছেদ নাইমের মনে বেশি করে বাজাবে, অথবা সেও একদিন বসরার মাদ্রাসায় দাখিল হবার জন্য অধীর হয়ে রয়েছে। হয়তো এ চিন্তায় তাকে ছেলেবেলার চালচলন থেকে ফিরিয়ে পড়াশোনায় মনোযোগী করে তোলে। একদিন সে সাবেরাকে শোধালো, আম্মি, আমায় কবে বসরায় পাঠাবেন? মা জবাব দিলেন, বেটা, যতক্ষণ তুমি প্রাথমিক শিক্ষা শেষ না করছো ততক্ষণ কি করে পাঠাবো? লোকে বলবে আবদুল্লাহর ভাই ঘোড়ায় চড়া আর তীর চালানো ছাড়া লেখাপড়া কিছুই জানে না। মায়ের কথাগুলো নাইমের স্পর্শকাতর মনের উপর ছুরির মতো লাগলো। অশ্রু সংবরণ করে সে বলল, আম্মি, কেউ আমায় জাহেল বলতে সাহস করবে না। এবছরই আমি সবগুলো কিতাব শেষ করব। সাবের আদর করে নাইমের মাথায় হাত রেখে বললেন, তোমার পক্ষে কিছুই মুশকিল হবে না বেটা। মুসিবত হচ্ছে তুমি কিছু করতে চাও না। নিশ্চয় করব আমি। আমার বিরুদ্ধে কোনো নালিশ থাকবে না আপনার। মাহে রমজানের ছুটিতে আবদুল্লাহ ঘরে ফিরে এলো। তার সারা গায়ে সিপাহীর লেবাস। লোকালয়ের ছেলেমেয়েরা তাকে দেখে হয়রান। তাকে দেখে নাইমের খুশির অন্ত নেই। আজরা তাকে দূর থেকে দেখে লজ্জায় মুষড়ে পড়ে। সাবেরা বারবার চুমো খান তার পেশানিতে। নাইম আবদুল্লাহকে তার মাদ্রাসা সম্পর্কে প্রশ্নের পর প্রশ্ন করে। আবদুল্লাহ তাকে বলে, সেখানে লেখাপড়ার চেয়ে বেশি সময় লাগানো হয় নানা রকম রণকৌশল শেখাতে। নেজাবাজি, তেগ, তরবারি চালানো আর তীরন্দাজি শেখানো হয় তাদের মাদ্রাসায়। তীরন্দাজির কথা শুনে নাইমের অন্তর আনন্দে নেচে ওঠে। অনুনয়ের স্বরে বলে, ভাইয়া, আমাকে ওখানে নিয়ে চলো। নাইমের আবদারের জবাবে আবদুল্লাহ বলল, এখনো তুমি খুবই ছোট। ওখানকার সব ছেলেই তোমার চাইতে অনেক বড়। আরও কিছুকাল তোমায় অপেক্ষা করতে হবে। নাইম কতক্ষণ চুপ করে থেকে প্রশ্ন করল, ভাইয়া, মাদ্রাসায় আপনি সব ছেলের চেয়ে ভালো করছেন না? আবদুল্লাহ জবাব দিল, না, বসরার একটি ছেলে রয়েছে আমার প্রতিদ্বন্দ্বী। তার নাম মোহাম্মদ বিন কাসেম। তীরন্দাজি আর নেজাবাজিতে সে মাদ্রাসার সব ছেলের চাইতে ভালো। তেগ, তরবারি চালনায় আমরা দুজন সমান। আমি তোমার কথা তাকে বলেছি। তোমার কথা শুনে সে খুব হাসে। হাসে? নাইম উত্তেজিত হয়ে বলল, আমি নিজে গিয়ে তাকে বলে দেব যে লোকজন আমার কথা শুনে হাসবে। আমি তেমন নই। আবদুল্লাহ নাইমের রাগ দেখে তাকে বুকে চেপে ধরে খুশি করার চেষ্টা করল। রাতের বেলায় আবদুল্লাহ লেবাস বদল করে ঘুমালো। নাইম তার কাছে শুয়ে অনেকখানি রাত জেগে কাটালো। ঘুমিয়ে পড়লে সে স্বপ্নে দেখল যেন সে বসরার মাদ্রাসার ছেলেদের সাথে তীরন্দাজিতে ব্যস্ত। ভোরে সে সবার আগে উঠল। জলদি করে সে আবদুল্লাহর উর্দি পরে গিয়ে আজরাকে চাকিয়ে বলল, দেখো তো আজরা, এ লেবাস আমায় কেমন মানায়? আজরা উঠে বসল। নাইমের মাথা থেকে পা পর্যন্ত দেখে সে হেসে বলল, এ লেবাস বেশ মানিয়েছে তোমাকে। আজরা, আমিও ওখানে যাব আর এ লেবাস পরে আসব। এ কথায় আজরার মুখের উপর কেমন একটা উদাস ভাব ছেয়ে গেল। সে প্রশ্ন করল, তুমি কবে যাবে ওখানে? জবাবে নাইম বলল, আম্মির কাছ থেকে আমি শিগগিরই ইজাজত নেব। 35 হিজরি থেকে 75 হিজরি সাল পর্যন্ত ইসলামের ইতিহাস এমন সব রক্তরাঙা ঘটনায় ভরপুর, যার আলোচনা করতে গিয়ে বিগত কয়েক শতাব্দীতে বহু অশ্রুপাত করা হয়েছে এবং ভবিষ্যতে আফসোস ও অশ্রুপাত ছাড়া তা স্মরণ করা যাবে না। যে তলোয়ার আল্লাহ তাআলার নামে কোষমুক্ত হয়েছিল তা চলতে লাগলো তাদেরই গলায়, যারা আল্লাহ তাআলার নাম নিচ্ছে
মুসলমান যেমন দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে দুনিয়ার দিকে দিকে, তেমনি দ্রুতগতিতে তাদের মধ্যে এ বিপদের প্রসার ঘটল। আশঙ্কা হতে লাগল যেন তেমনই দ্রুত বেগে দুনিয়ার সব দিক থেকে সংকুচিত হয়ে তারা আরব উপদ্বীপে সীমাবদ্ধ হয়ে পড়বে। কুফা ও বসরা তখন নানা রকম ষড়যন্ত্রের কেন্দ্রভূমি হয়ে উঠেছিল। মুসলমান তাদের প্রারম্ভিক ঐতিহ্য ভুলে গিয়ে জিহাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের সামনে স্বার্থপরতা ও লোভ চরিতার্থ করার সংগ্রাম ও ন্যায় অন্যায় নির্বিশেষে যে কোনো ব্যাপারে কলহ সৃষ্টি ব্যতীত আর কোনো চিন্তাই ছিল না। তখনকার পরিস্থিতিতে মুসলমানদের এক কেন্দ্রে ঐক্যবদ্ধ করার জন্য এক লৌহ কঠিন হাতের দরকার ছিল। মরু আরবে এক উদ্গীরণকারী পাহাড় ফেটে পড়ে এবং আরব আজমের ধূমায়মান বিদ্রোহের আগুন সে অগ্নি উদ্গীরণকারী পাহাড়ের ভয়াবহ শিখার মোকাবিলায় এসে নিশ্চিহ্ন হয়ে গেল। এই আগুন উদ্গীরণকারী পাহাড় হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। প্রচণ্ড কঠোর কঠিন নির্মম হাজ্জাজ, বেরহম জালিম হাজ্জাজ, কিন্তু কুদরত আরব মরুর অভ্যন্তরীণ যুদ্ধবিগ্রহ খতম করে মুসলমানদের দ্রুতগামী বিজয় অশ্বের গতি পূর্ব ও পশ্চিমের লড়াইয়ের ময়দানের দিকে চালিত করার মহাকর্তব্য ন্যস্ত করেছিলেন এই মানুষটির উপর। হাজ্জাজ বিন ইউসুফকে যেমন বলা যায় মুসলমানদের সর্বশ্রেষ্ঠ বন্ধু, তেমনি বলা যায় নিকৃষ্টতম দুশ্মন। সর্বশ্রেষ্ঠ বন্ধু বলা যায় এ কারণে তিনি এক শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে মুসলিম বাহিনীর অগ্রগতির 3টি জবরদস্ত রাস্তা খুলে দিয়েছিলেন। এক পথ দিয়ে মুসলিম ফৌজ এগিয়ে গেল ফারগানা ও কাশকর পর্যন্ত। দ্বিতীয় পথে মুসলমানদের সৌভাগ্য অশ্ব পৌঁছে গেল মরক্কো, স্পেন ও ফ্রান্সের সীমান্তে, এবং তৃতীয় পথ ধরে মোহাম্মদ বিন কাসিমের মুষ্টিমেয় সেনাবাহিনী পৌঁছে সিন্ধুর উপকূলভূমিতে। নিকৃষ্টতম দুশ্মন বলার কারণ তার যে খুনপিয়াসী তলোয়ার উন্মুক্ত হতো অনিষ্টকারী উচ্ছৃঙ্খল লোকদের দমন করার জন্য, কখনো কখনো তা সীমা ছাড়িয়ে নিষ্পাপ মানুষের গর্দান পর্যন্ত গিয়ে পৌঁছত। হাজ্জাজ বিন ইউসুফের হাত যদি মজলুমের খুনে রেঙে না উঠত, তাহলে ইতিহাসে সে যুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসাবে স্বীকৃতি না পাওয়ার কোনো কারণই থাকত না। তিনি ছিলেন এমন এক ঘূর্ণিবার্তার মতো যা কাঁটা ঝাড়ের সাথে ইসলামের গুলশান থেকে অসংখ্য সুরভি ফুল ও সবুজ শাখাও উড়িয়ে নিয়েছেন। হাজ্জাজের শাসনকাল একদিকে ছিল অন্তহীন বিভীষিকাপূর্ণ, আরেক দিক ছিল অন্তহীন দীপ্তিতে সমুজ্জ্বল। তিনি ছিলেন এমন এক ঝড়ের মতো যা সবুজ বৃক্ষরাজিকে সমলে উৎপাটন করে ভূপাতিত করে, কিন্তু তার কোলে লুকানো মেঘরাজির বাড়ি বর্ষণ করে প্রাণময় সবুজ ও ফলপুষ্পে সুশোভিত করে হাজারো শুষ্ক বাগিচাকে। আরব মরুভূমির গৃহবিবাদের অবসান হল হিজরি 75 সালে। মুসলমান আবার জেগে উঠল, এক হাতে কোরআন, অপর হাতে তলোয়ার নিয়ে। তখনকার জামানায় হাজ্জাজ বিন ইউসুফের নামের সাথেই উঠে আসত জায়েদ বিন আমেরের নাম। জায়েদ বিন আমেরের বয়স তখন 80 বছর। ইরানে খসরুর এবং শাম ও ফিলিস্তিনে সিজারের সালতানাত পয়মাল করেছিল যে ঘোড়সাওয়ার বাহিনী, যৌবনে তিনি ছিলেন তাদের সঙ্গী। বার্ধক্যে যখন তার আর তলোয়ার ধরার ক্ষমতা নেই, তখন ইরানের এক সুবাই তিনি হলেন কাজী। আরবে যখন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, তখন ইবনে আমের গিয়ে পৌঁছলেন কুফায়। তিনি তাবলীগ করে সেখানকার অবস্থার পরিবর্তন আনতে চেষ্টা করলেন, কিন্তু তার চেষ্টা নিষ্ফল হল। কুফার লোকদের উদাসীন্য লক্ষ্য করে ইবনে আমের বসরায় গেলেন। সেখানকার অবস্থা কুফা থেকে আলাদা কিছু ছিল না। ধনী ও দুষ্কৃতকারীরা তার দিকে আমলও দিল না। নজওয়ান ও বুড়োদের দিক থেকে হতাশ হয়ে ইবনে আমের তার তামাম আশা আকাঙ্ক্ষার লক্ষ্যবস্তু বানালো ছোট্ট ছেলে মেয়েদের। তার সবটুকু চেষ্টা, সবটুকু মনোযোগ তিনি নিয়োগ করলেন তাদের শিক্ষা দীক্ষায়। শহরের বাইরে তিনি একটি মাদ্রাসা কায়েম করলেন। বসরায় শান্তি ফিরে এলে সেখানকার বিশিষ্ট লোকেরা ইবনে আমেরকে উৎসাহিত করলেন। মাদ্রাসায় শুধু দিনই কিতাবপত্রই পড়ানো হতো না, যুদ্ধবিদ্যাও শেখানো হতো। হাজ্জাজ বিন ইউসুফ তার এ নিঃস্বার্থ খেদমতে মুগ্ধ হয়ে মাদ্রাসার তামাম ব্যয়ভার নিজের জিম্মায় নিয়ে নেন। ছাত্রদের রণকৌশল, ঘোড়সাওয়ারি প্রভৃতি শেখাবার জন্য উত্তম জাতের ঘোড়া আর নতুন নতুন অস্ত্রশস্ত্রের ব্যবস্থা হলো, এবং ঘোড়ার জন্য তিনি মক্তবের কাছেই তৈরি করে দিলেন এক শানদার আস্তাবল। প্রতি সন্ধ্যায় ছাত্ররা এসে জমা হতো এক প্রশস্ত ময়দানে। সেখানে তাদের যুদ্ধবিদ্যা শিক্ষা দেওয়া হতো হাতে কলমে। শহরের লোক সন্ধ্যাবেলায়
সে ময়দানের আশেপাশে জমা হয়ে ছাত্রদের তরবারি চালনা, নেজাবাজি ও ঘোড়সাওয়ারির নতুন নতুন কায়দা দেখত। এ মাদ্রাসার সুখ্যাতি শুনে সাঈদ সাবেরাকে চিঠি লিখে পরামর্শ দিলেন আবদুল্লাহকে সেখানে পাঠাতে। এ নতুন পরিবেশে এসে আবদুল্লাহ তরক্কি হতে লাগল দ্রুত গতিতে। তার তরক্কি দেখে সহপাঠীদের মনে ঈর্ষা জাগত। রণকৌশল শিক্ষায়ও সে অধিকার করল একটি বিশেষ স্থান। আবদুল্লাহ বছরে আসা 2 বছরের মধ্যে পরিচিত হয়ে গেল সেখানকার ছেলে বুড়ো সবার কাছে। এ প্রতিভাবান সাগরেদের কৃতিত্ব অজানা ছিল না ইবনে আমেরেরও। একদিন দুপুরবেলা এক কিশোর ঘোড়ায় সাওয়ার হয়ে শহরে ঢুকল। আগন্তুকের এক হাতে নেজা, অপর হাতে ঘোড়ার লাগাম, কোমরে ঝোলানো একখানা তলোয়ার, গলায় কোরআন মাজিদ ও পিঠে ঝোলানো তুনির। ধনুক বাঁধা রয়েছে ঘোড়ার জিনের পেছন দিকে। তার তলোয়ার শরীরের উচ্চতা অনুপাতে অনেকটা বড়। কিশোর ঘোড়ার পিঠে বসে রয়েছে মজবুত হয়ে। প্রত্যেক পথচারী ফিরে ফিরে তাকাচ্ছে তার দিকে। কেউ তাকে দেখে মৃদু, আর কেউ বা হো হো করে হাসছে। তার সমবয়সী ছেলেরা তামাশা দেখতে জমা হচ্ছে তার আশেপাশে। কিছু সময়ের মধ্যেই তার আগে পিছিয়ে এসে জমল বিস্তর লোক। তারা আগে বাড়ার ও পিছু হটার রাস্তা বন্ধ করে দাঁড়ালো। একটি ছেলে তার দিকে ইশারা করে বদ্দু বলে চিৎকার করে উঠল, আর সবাই তার সাথে সমস্বরে চিৎকার করে ওঠে। অপর একটি বালক তার দিকে কাঁকড় ছুঁড়ে মারে। এমনই আর সব ছেলেরাও কাঁকড় ছুটতে শুরু করে। কিন্তু আগন্তুক নেজা ধরে রাখল মজবুত হাতে। সে ঘোড়ার লাগাম টেনে দ্রুত ঘোড়া চালাতে লাগলো। ঘোড়া ছুটার উপক্রম করলে এদিক ওদিক ছুটতে লাগলো ছেলেগুলো। আগন্তুক নেজা উদ্যত করে দলের সর্দারের পেছনে লাগিয়ে দিল তার ঘোড়া। ভয়ে সে ছুটে পালালো। আগন্তুক হালকা গতিতে চলল। তার পিছু পিছু বাকি ছেলেরা ছুটে আসছে। মজার কাণ্ড দেখে কতক বয়স্ক লোক এসে সামিল হয়েছে ছেলের দলে। আগের ছেলেটির পা একটা কিছুতে লাগলে অমনি সে উপুর হয়ে পড়ে গেল। আগন্তুক ঘোড়ার লাগাম টেনে পেছনের ছেলেদের দিকে ফিরে তাকিয়ে ককদম দূরে দাঁড়িয়ে গেলেন। মালিক বিন ইউসুফ নামে এক মধ্যবয়সী লোক এগিয়ে এলো দলের ভেতর থেকে। লোকটি বেঁটে, সুগঠিত শরীর, মাথায় এক বড় আমামা। তার সামনের দাঁতগুলো খানিকটা উঁচু হয়ে বেরিয়ে আছে, যেন সে হাসছে। সামনে এগিয়ে এসে সে আগন্তুককে প্রশ্ন করল, কে তুমি? কিশোর সদর্পে জবাব দিল, মুজাহিদ। বেশ ভালো নাম তো, তুমি বেশ বাহাদুর। আমার নাম নাইম। তাহলে তোমার নাম মুজাহিদ নয়? না, আমার নাম নাইম। মালিক প্রশ্ন করল, তুমি কোথায় যাবে? ইবনে আমেরের মক্তবে, আমার ভাই ওখানে পড়ে। তারা এখন আখড়ায়, চলো আমি যাচ্ছি ওখানে। নাইম মালিকের সাথে চলল। কয়েকটা ছেলে কিছু দূর সাথে এসে ফিরে গেল, আর কিছু ছেলে নাইমের পেছনে চলল। নাইম তার সাথীকে শুধালো, আখড়ায় তীরন্দাজিও হয় তো? হ্যাঁ। তুমি তীর চালাতে জানো? হ্যাঁ, আমি উড়ন্ত পাখিকে ফেলে দিতে পারি। মালিক পিছু ফিরে নাইমের দিকে তাকালো। নাইমের চোখ দুটো তখন খুশিতে জলজল করছে। আখড়ায় প্রচুর লোক পৃথক পৃথক দলে দাঁড়িয়ে শিক্ষার্থীদের তীরন্দাজি, তরবারি চালনা ও নেজাবাজি দেখছে। মালিক সেখানে পৌঁছে নাইমকে বলল, তোমার ভাই এখানেই আছে, হয়তো খেলা শেষ হবার আগে তুমি তার সাথে দেখা পাবে না। আপাতত সব তামাশা দেখতে থাকো। নাইম বলল, আমি তীরন্দাজি দেখব। মালিক তাকে তীরন্দাজির আখড়ায় নিয়ে গেল। তামাশা দেখতে যারা দাঁড়িয়েছে তারা দুজন গিয়ে তাদের মাঝখানে দাঁড়িয়ে গেল। আখড়ার এক কোণে লাগানো রয়েছে একটা কাঠের ফলক, তার মাঝখানে একটা কালো নিশানা। ছেলেরা পালা করে তার উপর তীর ছুটছে। তীরন্দাজদের কাছ থেকে শখানেক গজ দূরে এ কাঠের ফলক। নাইম বহুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখল। বেশিরভাগ তীর গিয়ে লাগছে কাঠ ফলকে, কিন্তু একজন ছাড়া আর কারো তীরই কালো নিশানায় লাগেনি। নাইম মালিককে প্রশ্ন করল, লোকটিকে? এর নিশানা তো ভারী চমৎকার। জবাবে মালিক বলল, ইনি হচ্ছেন হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম? হ্যাঁ। তুমি ওকে জানো? হ্যাঁ, ইনি আমার ভাইয়ের দোস্ত। ভাই ওর নিশানার বহু তারিফ করেছেন, কিন্তু এ নিশানায় তো মুশকিল কিছু নেই। মুশকিল আবার কোথায়? হয়তো আমিও লাগাতে পারবো এই নিশানা। দেখি তোমার ধনুকটা দাও তো। হাজ্জাজের ভাতিজা ভাবছেন দুনিয়ায় বুঝি আর তীরন্দাজ নেই। বলতে বলতে সে নাইমের ঘোড়ায় জিন থেকে ধনুকটা খুলে নিল। নাইম তুনির থেকে একটা তীর দিল তার হাতে। মালিক এক কদম এগিয়ে গিয়ে
নিশানা করল। লোকগুলো তাকে দেখে হাসতে লাগলো। মালিকের কাঁপা হাতের তীর লক্ষ্যস্থল থেকে কয়েক কদম দূরে মাটিতে গেঁথে রইল। দর্শকদের তুমুল অট্টহাসি শোনা গেল। মালিক লজ্জিত হল। মোহাম্মদ বিন কাসিম হাসতে হাসতে এগিয়ে এসে তীরটি জমিন থেকে তুলে মালিকের হাতে দিয়ে বললেন, আপনি আরেকবার চেষ্টা করুন। মালিক ততক্ষণে ঘেমে গেছে। সে মোহাম্মদ বিন কাসিমের হাত থেকে তীরটি নিয়ে নাইমকে এগিয়ে দিল। এবার দর্শকদের নজর পড়ল নাইমের উপর। তারা একে একে নাইমের দিকে এগিয়ে আসতে লাগল। মোহাম্মদ বিন কাসিম স্বভাবসুলভ হাসি মুখে নাইমের কাছে এসে বললেন, আপনিও একবার দেখুন। একথা শুনে দর্শকরা হেসে উঠল। তার এ বিদ্রূপ ও দর্শকদের হাসি নাইমের বরদাস্ত হল না। সে ঝট করে তার নেজা নিচে গেড়ে ধনুকে তীর যোজনা করল। তীর লক্ষ্যস্থল গিয়ে নিশানার মাঝখানে লেগে গেল। মুহূর্ত মধ্যে জনতা নির্বাক হয়ে গেল এবং পরক্ষণে এক তুমুল আনন্দ ধ্বনি উঠল। নাইম আরেকটি তীর বের করল তুনির থেকে। তামাম লোক নিজ নিজ জায়গা ছেড়ে তার চারদিকে জমা হলো। দ্বিতীয় তীরটিও লাগালো ঠিক লক্ষ্যস্থলে। চারদিক থেকে মারহাবা মারহাবা ধ্বনি উঠল। নাইম একবার দৃষ্টি হানল সমবেত জনতার দিকে। সবারই সপ্রশংস দৃষ্টি তার দিকে। মোহাম্মদ বিন কাসিম হাসি মুখে এগিয়ে এসে নাইমের হাত নিজের হাতের মধ্যে চেপে ধরে বললেন, তোমার নাম কি? আমায় সবাই নাইম বলে জানে। নাইম? নাইম বিন আব্দুর রহমান। আবদুল্লার ভাই তুমি? জি হ্যাঁ। এখানে কবে এলে? এই মাত্র। আবদুল্লার সঙ্গে দেখা হয়েছে? এখনো হয়নি। তোমার ভাই হয়তো নিজাবাজি অথবা তলোয়ার চালানোর অভ্যাস করছে। তুমি তলোয়ার চালাতে জানো? আমাদের এলাকার একটা লোকের কাছে আমি শিখেছিলাম। তোমার তীরন্দাজি দেখে আমার মনে হয়েছে তুমি তলোয়ার চালানো ভালো শিখেছ। আজ একটি ছেলের সাথে তোমার মোকাবেলা হবে। মোকাবেলার কথা শুনে নাইমের শিরায় যেন রক্তের গতি দ্রুততর হয়ে উঠল। সে প্রশ্ন করল, ছেলেটি কত বড়? তোমার চাইতে খুব বেশি বড় নয়। বুঝে সুঝে কাজ করলে জিতে যাও তোমার পক্ষে কষ্টকর হবে না। হ্যাঁ, তোমার তলোয়ার খানিকটা ভারী, বর্মটা অনেকটা ঢিলে। আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি। তুমি ঘোড়া থেকে নেমে এসো। মোহাম্মদ বিন কাসিম একটি লোককে বললেন তার বর্ম, লোহার টুপি ও তলোয়ার নিয়ে আসতে। খানিকক্ষণ পর নাইম এক নতুন বর্ম পরিধান করে হাতে একখানা হালকা তলোয়ার নিয়ে দর্শকদের কাতারে দাঁড়িয়ে আমেরের শাগরেদদের তরবারি চালানোর কৌশল দেখছে। তার মাথার ইউনানি টুপি মুখ ঢেকে দিয়েছিল চিবুক পর্যন্ত। তাই যারা তার তীরন্দাজি দেখে সঙ্গে এসেছিল তারা ছাড়া কেউ জানতেই পারেনি সে এক আগন্তুক। ইবনে আমের দর্শকদের ভিড় থেকে দূরে ময়দানের মাঝে দাঁড়িয়ে শাগরেদদের হেদায়েত দিচ্ছেন। একটি বালকের মোকাবেলা করার জন্য পরপর কয়েকটি বালক এসে নামল ময়দানে, কিন্তু কেউ দাঁড়াতে পারল না তার সামনে। প্রত্যেক প্রতিদ্বন্দ্বীকে সে হারিয়ে দিল কোনো না কোনো রকমে। অবশেষে ইবনে আমের মোহাম্মদ বিন কাসেমের দিকে তাকিয়ে বললেন, মোহাম্মদ, তুমি তৈরি হওনি? মোহাম্মদ বিন কাসেম এগিয়ে এসে ইবনে আমেরকে চাপা গলায় কি যেন বললেন। ইবনে আমের হাসতে হাসতে নাইমের দিকে তাকালেন। আদর করে তার কাঁধে হাত রেখে বললেন, তুমি আবদুল্লার ভাই? জি হ্যাঁ। এই ছেলেটির সাথে মোকাবেলা করবে? জি, আমার তেমন বেশি অভ্যাস নেই। তাছাড়া এ তো আমার চেয়ে বড়ও বটে। কোনো ক্ষতি নেই তাতে। কিন্তু আমার ভাই কোথায়? সেও এখানেই আছে। তার সাথে তোমার দেখা করিয়ে দেব। আগে এর সাথে মোকাবেলা করে দেখাও। নাইম দ্বিধা কুণ্ঠিত পদে ময়দানে নামল। দর্শকরা এতক্ষণে নীরবতা ভেঙে কথা বলতে শুরু করল। দুই তলোয়ারের ঠোকাঠুকি শুরু হলো। ধীরে ধীরে তীব্রতর হয়ে উঠতে লাগলো তলোয়ারের ঝঙ্কার। নাইমের প্রতিদ্বন্দ্বী খানিকক্ষণ তাকে ছোট বালক মনে করে শুধু তার হামলা ঠেকাতে লাগল। কিন্তু নাইম আচমক পায়তারা বদলে তার উপর প্রচণ্ড আক্রমণ করল। বালকটি যথাসময়ে তার অপ্রত্যাশিত হামলা ঠেকাতে পারল না। নাইমের তলোয়ার তার তলোয়ারের উপর দিয়ে পিছলে গিয়ে লাগল তার লোহার টুপিতে। দর্শকরা প্রশংসাসূচক ধ্বনি তুলল। নাইমের প্রতিদ্বন্দ্বীর কাছে এই ব্যাপার বিলকুল নতুন। রাগে ফুঁসে উঠেছে, কয়েকবার আক্রমণ চালালো তীব্রতার সাথে এবং নাইমকে পেছন দিকে হটাতে লাগলো। কয়েক কদম হটে যাওয়ার পর নাইমের পা কেঁপে গেলে সে চিত হয়ে পড়ে গেল। নাইমের প্রতিদ্বন্দ্বী বিজয় গর্বে তার তলোয়ার নিচু করে উঠে আসার অপেক্ষা করতে লাগল। নাইম রাগে লাল হয়ে উঠে এলো এবং তরবারি চালানোর যাবতীয় নীতি উপেক্ষা করে অন্তহীন গতি ও বেগ সহকারে হামলা চালালো তার উপর।
নাইমকে সিপাহী সুলভ রীতির বাইরে যেতে দেখে সে পুরো শক্তি দিয়ে তলোয়ার ঘুরিয়ে হামলা করল তার উপর। নাইম তার তলোয়ার দিয়ে এ হামলা প্রতিরোধ করার চেষ্টা করল, কিন্তু তলোয়ার তার হাত থেকে কয়েক কদম দূরে ছিটকে পড়ল। নাইম পেরেশান হয়ে এদিক ওদিক তাকাতে লাগল। মোহাম্মদ বিন কাসেম এবং ইবনে আমের হাসি মুখে এগিয়ে এলেন। ইবনে আমের এক হাত সাগরেদের এবং অপর হাত নাইমের কাঁধে রেখে নাইমকে বললেন, এসো, এবার তোমার ভাইয়ের সাথে দেখা করিয়ে দিচ্ছি। জি হ্যাঁ, ভাই কোথায়? ইবনে আমের দ্বিতীয় পালকটি লোহার টুপিটা নামাতে বললেন। এদিকে তাকাও। নাইম ভাইজান বলে আবদুল্লাহকে জড়িয়ে ধরল। আবদুল্লাহর অন্তহীন পেরেশানি লক্ষ্য করে মোহাম্মদ বিন কাসেম নাইমের টুপিটাও খুলে ফেলে বললেন, আবদুল্লাহ, এ নাইম? হাই, এ যদি আমার ভাই হতো।